ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা মেঘের পালক চাঁদের দোলক কাগজের খেয়া ভাসছে মেঘের পালক চাঁদের দোলক কাগজের খেয়া ভাসছে বুক থুক বুক চাঁদ পাড়া মুখ চিলে কোথা থেকে আসছে মেঘের বাড়িতে ভেজা ভেজা পান্তা থই বর্ষা কাক ভেজা মন জল থই রাতের হলো ভরসা তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে মন চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে মেঘের পালক চাঁদের দোলক কাগজের খেয়া ভাসছে আলতো পায় ছড়ানো পথ ভিজে আয়না এই শহর আবছা ভোর টের পায় না জলটুকটো পায় ছন্দ রাতের জয় জলটুকটো পায় ছন্দ রাতের জয় হাতে হাত রেখে আলোক শালোক স্বপ্নের মশগুল অগোছালো মন মেঘেছে শ্রাবণ মেঘ থই ঝরে না আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে মন চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে মুছে যাক গ্লানি ঘুচে যাক ঝরা অগ্নি স্নানে শুচি হোক ধরা মুছে যাক গ্লানি ঘুচে যাক ঝরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করি দাসী আনো 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 তব প্রলয়ের শাখানো আনো আনো তব প্রলয়ের শাখা মায়ার কুজ্জটি জাল জাগ দূরে চাপ 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো নিঃশ্বাস এসো হে
কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা। কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা স্বাধীনতার বাণী। যেই ছেলেটা বস্তা কাঁধে কাগজ কোড়ায় পাড়ায় পাড়ায়, যেই ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যেই ছেলেটা রেস্টুরেন্টে ধুচ্ছে থালা গেলাস বাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যেই মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যেই মেয়েটা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাজে, যেই মেয়েটা গোবর করায় রুটি দেয় কয়লা বাছে, যেই মেয়েটা সারা জীবন পায় না আদর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যেই ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যেই ছেলেটা বেড হকারে রোজি খায় লোকের গুতো, লজেন্স খাবার বয়সে তারাই করছে লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝো নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বোঝো চাঁদ তারাকে পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝো পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বোঝায় বাতাস আর নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শিকল ছেঁড়া পাখির মনে। ধন্যবাদ। চোখে হঠাৎ করে তার বৈশাখী, কত বছরের মায়া ভেঙে যাবে, চোখে হঠাৎ করে তার বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, কত বছরের মায়া রাজপথ ভেসে গেছে কাজলে, তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো, এসো তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি
একটা আবৃত্তি প্রস্তুত করছি অপর্ণা চক্রবর্তী। হ্যালো, শুনতে পাচ্ছ? নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই বৈশাখী শুভেচ্ছা। আজকে আমি নিয়ে এসেছি আমার একজন প্রিয় লেখকের একটি সুন্দর কবিতা। কবিতাটির নাম মালতী বেলা বালিকা বিদ্যালয়। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? মোহন বাসি তমাল তরু মনে বাজিয়েছিল। আমি তখন এই পাড়ার মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে ওঠে ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। বীজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? তুমি সেসব কথা বলেছ তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম। আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। বেণীমাধব, বেণীমাধব, রাতে এখন ঘুমোতে যায় একতলার ওই ঘরে। মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল হারিয়ে গেছে চোরা পথের বাঁকে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। ধন্যবাদ। কলমে জয় বসু। চারিদিকে যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আইটেম হচ্ছে একটা ছোট্ট স্কিট, হচ্ছে ঠাকুরের ওপর। নববর্ষ উৎসব বিনা ঠাকুরের নাম নিয়ে কি সম্ভব? আর জীবন আছে কেননা ভগবান আছে, ঠাকুর আছে। ঠাকুরের ওপর ভিত্তি করে একটা ছোট্ট গল্প প্রস্তুত করছে পাড়ার কুচো কাচারা। আশা করছি ভালো লাগবে। একটুখানি শান্ত থেকে বাচ্চাদের অনেকটা পরিশ্রম যা তারা করেছে তাদের একটু দাম দেবেন প্লিজ। শুরু করে নাটকটা দেবেন। হ্যাঁ, ঠাকুরের এন্ট্রিতে কিন্তু হাতজোড় করা চাই। ঠাকুর আসছে, আমরা কেননা একদম ঠাকুরের পাশেই, তো ঠাকুরকে আগে একটু ভক্তি ভরে ফেলাম। স্টার্ট। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय श्रीरामकृष्णाते नमः।
দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? বাস করতে গিয়ে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু দুষ্টু লোকের অনিষ্ট করবে বলে উল্টে তাদের অনিষ্ট করা উচিত নয়। তোকে একটা গপ্প বলি, শোন। এক মাঠে রাখালেরা গরু চড়াতো। সেই মাঠে এক ভয়ানক বিষধরী সাপ ছিল। সকলেই খুব সাবধান থাকত। একদিন এক ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিলেন। রাখালেরা দৌড়ে এসে বললেন, ঠাকুর 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 মশাই, ওইদিকে যাবেন না, ওখানে একটা ভয়ানক সাপ আছে। থামুন থামুন, পালিয়ে যান, পালান পালান। অন্তপুর এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চললেন। ভয়তে রাখালেরা কেউ তার সঙ্গে আসলেন না। এইদিকে সাপটা ফন তুলে দৌড়ে আসলো। কাছে আসতে না আসতে ব্রহ্মচারী যেই একটা মন্ত্র পড়লেন, অমনি সাপটা পায়ের কাছে পড়ে থাকলো। মন্ত্র নেবার পর সাপটা জিজ্ঞাসা করলেন, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? তুই এই মন্ত্র জপ কর আর হিংসা করিস না, আমি আবার আসবো। এইরকম কিছুদিন যায়। রাখালেরা দেখে সাপটা কামড়াতে আসে না। ঠেলা মারলেও তবু রাগ হয় না, যেন কেছোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে তাকে খুব ঘুরপাক দিয়ে আছড়ে ফেলে দিলেন। দাঁড়া, আস্তে আস্তে, ধীরে, আস্তে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠল আর সে অচেতন হয়ে পড়ে থাকলো। নড়ে না, চড়ে না। রাখালেরা ভাবলেন সাপটা মরে গেছে। সাপটা মরে গেল নাকি মনে হচ্ছে। এটা মনে করে তারা সবাই চলে গেলেন। অনেক রাতে সাপের চেতনা হলো আর সে আস্তে আস্তে অতি কষ্টে নিজের গর্তের ভিতরে চলে গেলেন। অনেক দিন পর যখন অস্থি চর্ম সাপ তখন খাবারের খোঁজে নিজের গর্তের থেকে বাইরে একবার চড়তে আসতো। হয়তো দিনের বেলা আসতো না, মন্ত্র নেওয়া অবধি কারণ হিংসা করতো না। মাটি, পাতা এবং গাছ থেকে পড়ে যাওয়া ফল খেয়ে নিজের প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পর ব্রহ্মচারী সেই পথে আবার আসলো। বিশহরি, বিশহরি, বিশহরি,
রাখালেরা দৌড়ে এসে বললেন, সেই সাপটা তো মরে গেছে। ব্রহ্মচারীর সে কথা বিশ্বাস হলো না। ও জানে যে মন্ত্র নেওয়া হয়েছে তার সাধনা না হলে দেহত্যাগ হবে না। বিশহরি, বিশহরি, বিশহরি। সে গুরুদেবের আওয়াজ শুনে নিজের গর্তের থেকে বাইরে এসে ভক্তিভাবে প্রণাম করল। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন, তুই কেমন আছিস রে বিশহরি? আমি ভালো আছি ঠাকুর। তুই এত রোগা কি করে হয়ে গেলি রে? ঠাকুর, আপনি তো আদেশ করেছেন হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই, তাই বোধহয় রোগা হয়ে গেছি। ওর শতগুণ হয়েছে। ও ভুলেই গেছিল যে রাখালেরা ওকে মেরে ফেলবার জোগাড় করেছিল। শুধু না খেলেই এমন অবস্থা হয় না রে, অন্য কোনো কারণ আছে, একটু ভেবে দেখ তো। সাপটার মনে পড়ল যে রাখালেরা ওকে একদিন আছাড় মেরেছিল। ঠাকুর, মনে পড়েছে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞানী, জানে না যে আমার মনের অবস্থাটা কি। আমি যে কাউকে কামড়াবো না, কারোর কোনো অনিষ্ট করব না, তারা কেমন করে জানবে তা? ছি, তুই এতই বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি তোকে কামড়াতে বারণ করেছিলাম, ফস করতে না। ফস করে তাদের ভয় দেখালি না কেন? আমার মনে থাকবে ঠাকুর। ঠাকুর বলেছেন, দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। জয় মা। নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে যাকে আমরা স্বামী বিবেকানন্দ বলে পেয়েছিলাম, স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন। নরেন্দ্রনাথ দত্ত ছোটবেলা খুব মেধাবী, সত্যবাদী এবং তেজস্বী ছিলেন। উনি কোনো সাধারণ সন্ন্যাসী বা সাধুকে মানতেন না বা মেনে নিতে পারতেন না। এমনকি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেও উনি সহজে মেনে নিতে পারেননি। কিছুকাল পরে বা কিছু সময় পরে নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের সংস্পর্শে যখন আসেন, ঠাকুরের ভাবান্বিত হন এবং আস্তে আস্তে ঠাকুরকে নানান ধরনের পরীক্ষায় ফেলে দেন। কোনো পরীক্ষাতেই নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের কাছে জয়ী হতে পারেননি। অবশেষে ঠাকুরের শেষ সময় 1886 খ্রিস্টাব্দ কাশীপুর উদ্যানবাড়িতে ঠাকুর শুয়ে আছেন। নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের পায়ের কাছে বসে মনে মনে চিন্তা করছেন, হে ঠাকুর, তোমার সঙ্গে এতদিন আমি রয়েছি, কিন্তু তুমি কে? তোমাকে আজ পর্যন্ত চিনতে পারিনি। কি ব্যাপার কিছুই বুঝতে পারিনি। এই চিন্তা করছেন আর নরেন্দ্রনাথ মনে মনে চিন্তা করে দরজার দিকে এগিয়ে যাচ্ছেন, ঘর থেকে বাইরে যাবেন। হঠাৎ করে পিছন থেকে আওয়াজ, লরেন, আমাকে চিনতে পারিসনি তো? আয়, তোকে আমি বলছি। ত্রেতা যুগে জন্মেছিলেন রামচন্দ্র, দ্বাপর যুগে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ। নিজের দিকে ইঙ্গিত করে তখন বললেন, কলিতে এই শ্রী রামকৃষ্ণ। নরেন্দ্রনাথ মনে মনে চিন্তা করছেন, আমি তো মনে মনে একটা চিন্তা করেছি, ঠাকুর কি করে জানলেন আমার মনের কথা? তখন নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের এই ভাবে ভাবান্বিত হয়ে ঠাকুরের চরণ পাশে বসে হাত জোর করে, দুই নয়ন জলে ভেসে যাচ্ছে বক্ষ, হাত জোর করে প্রথমেই মন্ত্রের মাধ্যমে ঠাকুরকে বলেছিলেন, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণতে নমঃ। উপস্থাপনায় ছিল আমাদের ঠাকুর সোমদীপ পাল, বিশহরি সৃষ্টি দাশগুপ্ত, ঠাকুর মশাই সৌম্যদীপ সেনগুপ্ত,
দুই রাখাল ভাই শিখর দাস আর হিতেশ প্যাট মানব সাহা। আর ঠাকুরের শিষ্য ছিল হিতেশ প্যাট ঋষি। বিশ্ব শ্যামল সুন্দর, বিশ্ব শ্যামল সুন্দর, আনতব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, বিশ্ব শ্যামল সুন্দর। নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, বিশ্ব শ্যামল সুন্দর। মুকুল মুকুল রেখেছে গাঠিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল মুকুল রেখেছে গাথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আলো সাথে তোমার মন্দিরা, চঞ্চল হৃদের বাজিবে সন্দেশে। আলো সাথে তোমার মন্দিরা, চঞ্চল হৃদের বাজিবে সন্দেশে। বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিণী, ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর, বিশ্ব শ্যামল সুন্দর। দারুণ ডাইরেকশনটা দিয়েছে বটে। প্রস্তুতি জিনি ও পাখি একটি ডুয়েট ডান্স। বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, বিহারিণী
বন্দনা বিশ্বাস, সাথে থাকছে কুহেলি দে, সোনালী দাস, শিল্পী শীল, নবনীতা, মোহর দাশগুপ্ত, মৌসুমী পাল, আলপনা গুরু। ভালোবাসা। এই তো লাইক হচ্ছে ছোট হয়ে গেল।
আজ নববর্ষর উপলক্ষে এখানে আসা সকলকে জানাই যথাযোগ্য নববর্ষর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আমার প্রস্তুতি নারী, কলমে শরদেন্দু কর্মকার। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নেই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে কেউ কি আর পারে? বাপের ঘর ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী, নারী হলো এই জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকে নারীর গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই অচল একাকার। ধন্যবাদ। বলি পড়তে বসতে একদম কথা শুনিস না, ভারী দুষ্টু হয়েছিস। মা, মা, শোনো না, কোনো কথা শুনছে না মা। ও মা, আমার একটু কাজ করতে দিবি? ও, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। যাতে যাও, তোর বাবার কাছে যাও। বাবা, ও বাবা, শোনো না। কি মা? জানো বাবা, রামদয়াল চাচা কিছু জানে না। কাউকে বলে সে কিছুই জানে না, তাই না? রামদয়াল চাচা তো হিন্দুস্তানি, তাই? বাবা, ও বাবা, ঘোড়া বলে আকাশে অনেক হাতি আছে, তারা সময় দিয়ে আকাশে জল ফেলে, তাই বুঝি বৃষ্টি হয়? উফ মিনি, আজকেও আমার কাজটা মাথায় উঠলো। তা মিনি, তোকে কি তোর মা পাঠিয়েছে? হ্যাঁ বাবা। বাবা, ও বাবা, মা তোমার কে হয়? উফ মিনি, যা তো যা, যে বোলার সাথে খেলবে, আমার অনেক কাজ পড়ে আছে। একদম বাগদম ঘোড়াডুম সাজে দেওয়ালি মে ये पेस्ता बाली में কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। সালাম বাবু। ঠিক আছে ঠিক আছে, তা কোথায় থাকো? ওই তো বাবু, ওখানে একটা ছোট ঘর নিয়ে থাকি। ও বাবু, খুকি কোথায় গেল? খুকি? ও, তোমায় দেখে পালিয়েছে। দাঁড়াও, এক্ষুনি মিনিকে ডেকে দিচ্ছি। মিনি, ও মিনি, এদিকে আয় তো মা। লেও মিনি, तुम्हारे लिए मेवा নিয়ে এসেছি। লেও। নাম কি তোমার? বাবু, আমার নাম রহমত পাঠান। কতদিন হলো কলকাতায় আসা? 5 সাল হয়ে গেছে বাবু। দেশে ফিরে যাওনি? না বাবু, এর মধ্যে আর যেতে পারিনি। আজ আসি বাবু। খুকি, আমি কাল আবার আসবো। ঠিক আছে, কাল আবার এসো কিন্তু। পরের দিন দেওয়ালি মে হিন্দি মে পেস্তা বাদাম লিবে। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তুমি এসে গেছো? আরে খুকি, ভালো আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। তোমার ঝোলার মধ্যে কি আছে গো? আমার ঝোলার মধ্যে হান্তি আছে। তুমি কিছুই জানো না, হান্তি আবার কি জিনিস?
ঠিক আছে ঘোড়া এই নাও তোমার মেওয়া খুকি একটা নাচ দেখাও তো থামো থামো, আমি আমার বান্ধবীদের ডেকে আসি। এখানে আয়। মোর বীণা উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা উঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজি, নব চঞ্চল ছন্দে। মোর বীণা উঠে কোন সুরে বাজি। আসে কোন করুণ শান্ত, চঞ্চল প্রান্ত, আলোকের বৃত্তে বনান্ত, মুখরিত অধীর মানন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণে ঈশ্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুতে বাজে করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, উন্মন কন্দন গন্ধে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। माशाल्लाह बहुत अच्छा বাহ, দুজন অসমান বয়সী বন্ধু। যা, মিনির প্রশ্নের থেকে রেহাই পাওয়া গেল। না বাবু, পয়সা লাগবে না। খুকি শোনো, এই পয়সাটা নিয়ে তুমি একটা গুড়িয়া কিনো। अल्लाह मेरी गुड़िया को ठीक रखना।
চেঁচামেচি কিসের? বলি তোমার বিব্রতি হয়েছে? কোথাকার লোক কাবুলি মায়ের লোকে পয়সা দিয়েছে। দেখবে কোন দিন কোনো সর্বনাশ হবে, তবে তোমার হয়ে যাবে। ঠিক আছে মিনি, এদিকে আয় তো মা, দেখছি আমি। মা গো মা, আমার মেয়েটা রক্ষা করো মা। নেক্সট ডে, পরের দিন। মেওয়ালি বে, হিং লিবে, পেস্তা বাদাম লিবে। ও কাবলিওয়ালা, তুমি এসে গেছো? এই দেখো, এটা কদবেল, খেতে খুবই ভালো। তাই বুঝি? তাই খাও। ও কাবলিওয়ালা, ওটা কি হচ্ছে? ওটা শাদিনী মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছে। শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি আবার কি জিনিস? খুবই তুমিও এদিকে শাদি করে শ্বশুর বাড়ি যাবে। না না না, আমি তোমাকে শ্বশুর বাড়ি যেতে দেব না। জানো খুকি, শ্বশুর হলো একটা মস্ত বড় রাক্ষস। আমি শ্বশুরকে খুব মারবো। না না না, আমি শ্বশুর বাড়ি যাব না। হা হা হা। আর আসি খুকি। আমার মাকে পয়সা দিবি না। হ্যালো ও কাবলিওয়ালা, তুমি কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুরকে মারবে? শ্বশুরকে মারিতাম, কিন্তু কি করি, হাত যে বাঁধা আছে। আজ আসি খুকি। এই যে শুনছো? হ্যাঁ হ্যাঁ, বলো কি হলো? জানো সর্বনাশ হয়ে গেছে। কি? রহমত একজনের কাছে টাকা পেত। সে সেই টাকাটা নিতে তার কাছে যায়। সেই লোকটা টাকা অস্বীকার করে তার সাথে ঝগড়া করতে লাগে। রহমত তাকে ছুরি বসিয়ে দেয়। পুলিশ এসে রহমতকে ধরে নিয়ে যায়। যা, বাঁচা গেছে। রহমতের 8 বছরের জন্য জেল হয়ে গেল। 8 বছর পর, এই 8 বছরে অনেক কিছু বদলে গেছিল। মিনি আজ বড় হয়ে গেছিল। আজ ওর বিজয়া দশমী। বাঙালির আদরের মেয়ে দুর্গা চলে যায়। মিনির বাবার মনেও অনেক বড় কষ্ট, কারণ আর 2 মাস পর মিনিও চলে যাবে শ্বশুর বাড়ি। মিনির বিয়ে ঠিক করেছিল। এই 8 বছরে রহমতের কথা কারোরই আর বলিনি, না মিনি না বেরিয়ে 8 বছর রহমত জেল থেকে ছাড়া পেয়েছে। যে দিনটাতে রহমত ছাড়া পেল, সেই দিনটা ছিল মিনির বিয়ের দিন। বিয়ের ব্যস্ততায় কারোরই আর রহমতের কথা মনে নেই। কিন্তু রহমত
মেয়ের প্রতিচ্ছবি। তাই সে দেশ থেকে জেল থেকে ছাড়া পাওয়ার পর মুক্ত আকাশের তলায় প্রথমেই চলে এসেছিল ছোট্ট মিনিকে দেখতে। এই তোরা কে কোথায় আছিস? বর আসার সময় হয়ে গেল যে। আপনাকে একজন কাবুলিওয়ালা ডাকছে। কাবুলিওয়ালা? তাকে ভেতরে ডেকে দাও। সেলাম বাবু। তোমায় তো ঠিক চিনতে পারলাম না। বাবু, আমি রহমত আছি। রহমত? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসো বসো। এই তোরা কে কোথায় আছিস? এই একটু জল মিষ্টি নিয়ে আয় তো। আজ বাড়িতে মিনির বিয়ে। বিয়ে? আমি মিনিকে একটু দেখতে পারি বাবু? তা কি করে সম্ভব? আমি মিনিকে তোমায় কি করে দেখাবো? আজ শুধু একটি বারের জন্য ওকে চোখে দেখবো, তারপর চলে যাব। আমি ওর জন্য পয়সা ধার করে মেওয়া নিয়ে এসেছি। আজ আমার কাছে এই বেশি আর নাই গো বাবু। টাকা ধার করে মেওয়া আনতে গেলে কেন? এই নাও তোমার মেওয়ার দাম। না বাবু, কে বা বলবে না গো বাবু।
আমি এখানে ব্যবসা করতে আসিনি গো বাবু, আমি এসেছি খুকিকে দেখতে। কত সাল হয়ে গেছে দেখে ফিরে যাই না। দেখে তো খুকির মতো আমার ঢেরটা লেগে আছে বাবু, ঠিক আপনার মেয়ের মতো। ওকে দেখে আমি আমার বেটির হাত ভুলে গেছিলাম বাবু। আমার বেটিকে মেলা খেতে ভালোবাসতো বাবু। জানি না কেমন আছে আমার বেটি। আর তিনি শাড়ি, তাহলে আমার বেটির শাড়ি দেখা হয়ে গেছে হবে বাবু। হায় আল্লাহ, আমি কেমন অজ্ঞান। এই দেখুন, আমি আসবার সময় ওর বাচ্চাদের তসবির নিয়ে এসেছিলাম। তাই বাবু বুকে জড়িয়ে বেঁচে আছেন। আজ তিনি কি একটু দেখতে দিল বাবু? আমি দুটো ঘরে নিতে দেখবো বাবু। কেঁদো না রহমান, আমি ব্যবস্থা করব। এই যে শুনছো, হ্যাঁ হ্যাঁ, বলো কি হয়েছে? মিনির শাড়ি হলো। কেন? ওকে আবার কি দরকার? ওকে একটু বাইরে নিয়ে যাবো। রহমত ওকে একটু দেখতে এসেছে। রহমান, ওই যে সেই খুনি কাবুলিওয়ালা। হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনেছো। তা তোমার আক্ষেপটা তো শুনি। বলি, একটা দাবি আসামির কাছে নিয়ে যাবে মিনিকে দেখাতে। কি অলক্ষণের কথা গো! না, ও যাবে না। না, ও যাবে। মিনি, ও মিনি, এদিকে আয় তো মা। যদি কোনো অমঙ্গল হলো তাহলে বোঝার মতো না। ঠিক আছে, ঠিক আছে। রহমত, ও রহমত, দেখো আমি কাকে নিয়ে এসেছি। মিনি আজ এত বড় হয়ে গেল বাবু, ওর শ্বশুরাল যাওয়ার সময় হয়ে গেল বাবু। আজ আমার মন মানছে না। আমার বেটির কাছে যাওয়ার আমার বড় প্রয়াস আছে বাবু, কিন্তু পয়সা নেই বলে আমি যেতে পারছি না। হায় আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এটা তো মিনির মহাপাতের খরচটা ছিল, এটাও দিয়ে দেবো। এই নাও রহমান, মিনির মহাপাতের খরচটা তোমায় দিলাম। এটা নিয়ে তুমি দেশে ফিরে যাও তোমার মেয়ের কাছে। তোমার খুশিতেই আমার মন ভরে যাবে। শুধু মিনিকে দু হাত ভরে আশীর্বাদ করো। আমি আল্লাহ নির্ভুল রাখি। টাকা পেয়ে রহমান নিজের মেয়ের কাছে এসে ফিরে গেল, আর মিনি চলে গেল শ্বশুর বাড়ি। ছোট যে যেখানে আছে দাঁড়িয়ে থাকবে। ছোট মিনি আর পুলিশ স্টেজে যাব। ছোট মিনি আর পুলিশ। পুলিশ বাবু, পুলিশ বাবু কই? দেখলেন এক বড় নাটকের ছোট অংশ স্টেজে তুলে ধরেছে অঞ্জনা পাল আর তার মেয়ে, মিউজিক ডিরেক্টর আমাদের সঞ্জনা পাল। তারা দুজনে মঞ্চস্থ করার জন্য পুরোপুরি দায়ী। অঞ্জনা আর সঞ্জনা দুজনে স্টেজের সামনে এসে দাঁড়াও। দুটো নাটকই এদের দুজনের দিক থেকে। আর উপস্থাপনায় ছিল কাবুলিওয়ালা সঞ্চারী সেনগুপ্ত, মিনি, ছোট্ট মিনি সমৃদ্ধি বোস, বড় মিনি সৃষ্টি বোস, মিনির মা খুবই তুখর নিষ্ঠা দাশগুপ্তা, মিনির বাবা সিধা সাদা মানুষ অর্ঘ বিশ্বাস, ছিল পুলিশওয়ালা। আমাদের পুলিশওয়ালা সবিক। एक बार जोरदार हाथ ताली भाई इन सबके लिए। बहुत मेहनत किया है बच्चों ने, खूब